আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আজকে তোমাদের লেটেস্ট পাবলিক স্টুডেন্ট কলেজ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি অনলাইন ক্লাসে। আজকে তোমাদের আমি ক্লাস নিব আইসিটি, তথ্য যোগাযোগ প্রযুক্তি। তো এই তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়টা তোমাদের কলেজে একটা আবশ্যিক বিষয়, কম্পালসারি একটা সাবজেক্ট। সকল বিষয়ে যেমন কলেজে তোমাদের দুটা করে পার্ট আছে, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, বাট আইসিটি তে শুধুমাত্র একটাই পার্ট আছে। এটার সাবজেক্ট কোড বা বিষয় কোডটা হলো 275। তো নতুন এতদিন অনেক বই ছিল তোমাদের আইসিটি তে, এক একটা রাইটার এক এক রকম বই তৈরি করছে, বিভিন্ন রকম রাইটারের বই ছিল। তো এখন তোমাদের এই ধরনের কোনো বই নাই। এখন সরকার এই 2021 সালে যে শিক্ষাবর্ষ 2020-21, এই শিক্ষাবর্ষে তোমাদের আইসিটি বইটাকে কম্পালসারি বোর্ড বই যেভাবে হয় সকল বোর্ড বই, সেরকম একটা বোর্ড বই তৈরি করছে। তো এই বোর্ড বইটা আসলে আগে থেকেই ছিল, অলিখিত ভাবে ছিল। অলিখিত ভাবে কি, এই যে বোর্ড বইটা তৈরি হয়েছে, এই বোর্ড বইটা পুরোটাই হলো অনেক আগে থেকে আমরা দেখে আসছি প্রকৌশলী মুজিবুর রহমান স্যার। তো বইটা আসলে ওনার বইটাই মূলত বোর্ড বই আকারে ছিল, কারণ প্রথম যখন আইসিটি সাবজেক্টটা আসে তোমাদের কলেজে অন্তর্ভুক্ত হয় সাবজেক্ট হিসেবে, তখন মুজিবুর স্যারের বইটাই প্রথম ছিল। ওনার বই যে লেখাগুলো ছিল 2013 সালের বইটা, ওই বইটাতে হুবহু যা যা ছিল ওটাই আলটিমেটলি এখন বোর্ড বই আকারে সিলেবাস তৈরি করে সরকার পাবলিশ করছে। যেই বইটা একটা ফুল সিলেবাস, এই বইয়ের বাইরে কোনো টপিক তোমাদের পরীক্ষায় আর আসার পসিবিলিটি নাই। বাট গত 2016 সাল থেকে দেখা যাচ্ছিল যে আইসিটি তে তোমার বিভিন্ন ধরনের নতুন নতুন ইঞ্জিনিয়ারিং টপিক, যেগুলো আমরা হায়ার ইঞ্জিনিয়ারিং এ যে সাবজেক্টগুলো করছি, মাস্টার্সে করছি, অনার্সে করছি, সেই সাবজেক্টগুলো থেকে অনেক টপিক তোমাদের পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় কোশ্চেনগুলো আসতো, যে জিনিসগুলো এখন আসার পসিবিলিটিটা আর নাই। এটা খুব ভালো একটা পরিকল্পনা হয়েছে, সুদূর প্রসারী পরিকল্পনা ছিল। তো তোমাদেরকে এই বিষয়ে আজকে আমি তোমাদেরকে যতটুকু ধারণা দিব, আসলে আইসিটি বিষয়টা নিয়ে অনেকে অনেক ভীতির সঞ্চার হয়, অনেকের কাছে অনেক মানে ভয়াবহ একটা সাবজেক্ট মনে হয়, বিশেষ করে আর্টস এর কমার্সের স্টুডেন্টদের কাছে। সায়েন্সের স্টুডেন্টদের কাছে অতটা জটিল মনে না হলেও আর্টস কমার্সের স্টুডেন্টদের কাছে খুব ভয়াবহ মনে হয়। বাট আসলে বিষয়টা এত কঠিন না, খুব ইজি একটা সাবজেক্ট। আমি তোমাদেরকে জাস্ট একটু ধারণা দেই কেন ইজি সাবজেক্টটা। তো খেয়াল করবা যে তোমাদের অন্যান্য সাবজেক্টে 10টা 15টা করে চ্যাপ্টার থাকে, অধ্যায় থাকে একটা পত্রে, আরেকটা দ্বিতীয় পত্র আছে, এইখানে আরো এরকম 10-15টা অধ্যায় আছে। বাট আইসিটি তে কিন্তু অনলি একটা বই এবং মাত্র 6টা অধ্যায়। এই 6টা অধ্যায় তোমাদের কোনোভাবেই এই 6টার বাইরে কোনো কোশ্চেন হবে না। তোমাদের একটা পার্টে, যেহেতু এটাতে তোমার প্র্যাকটিক্যাল আছে, সো প্র্যাকটিক্যালে থাকবে 25 নম্বর, আর বাকি থাকে 75 নম্বর। এই 75 নম্বর যে, এই 75 নম্বরে তোমাদেরকে সৃজনশীল কোশ্চেন অ্যানসার করতে হবে। সৃজনশীল, এখান থেকে অ্যানসার করতে হয় 5টা। তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসে 8টা। এই 8টার মধ্যে 5টা কোশ্চেন অ্যানসার করতে হয়। কিন্তু বোর্ড আবার তোমাদের এই সিলেবাসটাকে আরো এত সুন্দর করে শর্ট করে দিছে যে এই তোমাদের যে 6টা চ্যাপ্টার, এই 6টা চ্যাপ্টার থেকে প্রত্যেক চ্যাপ্টার থেকে একটা করে কোশ্চেন আসবে, প্রত্যেক অধ্যায় থেকে একটা প্রশ্ন। এটা কম্পালসারি, বোর্ড এটা ফিক্স করে দিয়েছে যে প্রত্যেক অধ্যায় থেকে একটা করে কোশ্চেন করতে হবে। তাহলে আলটিমেটলি তোমাদের আইসিটি চ্যাপ্টার হলো 6টা, এই 6টা চ্যাপ্টার থেকে কম্পালসারি 6টা কোশ্চেন করতেই হবে। তো তাহলে দেখো এই 8টা কোশ্চেনের মধ্যে কিন্তু আমাদের 6টা কোশ্চেন অলরেডি আমরা পেয়ে গেছি। এখন তুমি ঠিক করো যে কয়টা চ্যাপ্টার তুমি পড়বে, অ্যানসার করতে হবে 5টা। তুমি যে কোনো 5টা চ্যাপ্টার পড়লেও তোমার ফুল অ্যানসার করতে পারবা। ক্লিয়ার? কথাটা কি বুঝে গেছে? মানে কেন ইজি, অযথা গোটা বই মুখস্থ করা বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নেওয়ার তোমার দরকার নেই। খুব ইজি একটা সাবজেক্ট,
তো এই 6টা চ্যাপ্টারের মধ্যে 6টা কোশ্চেন আসলো, 6টা হয়ে গেল। আর বাকি দুটো কোশ্চেন কোথায় থেকে আসে? চ্যাপ্টার কয়টা? 6টা না? আমি তোমাকে বাকি দুটো কোশ্চেন কোথায় থেকে আসে আমি অধ্যায়ের নামগুলো লিখলে ইজিলি বুঝতে পারবা। এটা তোমাদের জন্য ভালো হবে, অধ্যায়ের নামগুলো লিখি আর বুঝতে পারবা। আর বাকি যে কোশ্চেন থাকে এমসিকিউ, এখানে 50 গেল, 50 নম্বর। সৃজনশীলে 50, প্র্যাকটিক্যালে 25, 50 আর 25 75। আর বাকি যে 25 নাম্বার থাকে এটা থাকে হলো এমসিকিউ। এই এমসিকিউ এর মধ্যে আবার কিন্তু বোর্ড আরো ভাগ করে দিয়েছে, প্রত্যেকটা সাবজেক্টের জন্য এটা ভাগ করা। কি 16টা তোমার 16টা না সরি 10টা জ্ঞানমূলক কোশ্চেন থাকবে। যে 10টা জ্ঞানমূলক কোশ্চেন থাকবে, এই 10টা কোশ্চেন হুবহু বই থেকে তুলে দেওয়া। অর্থাৎ তুমি যদি বই পুরোটা রিডিং পড়ো, তুমি যদি পুরো বইটা রিডিং পড়ো, তাহলে তোমার এই 10টা কোশ্চেন হুবহু অ্যানসার করা হয়ে যাবে। আমি কি বুঝতে পারছি কথাটা? তাহলে 10টা কোশ্চেনের অ্যানসার পেয়ে গেলা 25টার মধ্যে। বাকি এরকম অনুধাবনমূলক কোশ্চেন থাকে, অনুধাবনমূলক কিছু কোশ্চেন থাকবে, 6টা মনে হয় থাকে অনুধাবনমূলক। তারপরে প্রয়োগমূলক কিছু কোশ্চেন থাকে। এই অনুধাবনমূলক আর জ্ঞানমূলক বই থেকে পাওয়া যায়। প্রয়োগমূলক এটাতে দেখা যায় যে অপশন থাকে 4টা ক্লু, 4টার মধ্যে হয়তো 2টা ক্লু বা 3টা ক্লু অ্যানসার হবে। কোনটা অ্যানসার হবে তোমাকে বের করে নিতে হবে, যেটাকে তোমরা বলো বহুপদী সমাপ্তি সূচক এমসিকিউ। এই হলো তোমাদের কোশ্চেন প্যাটার্ন আইসিটি। এর বাইরে কোনো কোশ্চেন প্যাটার্ন নাই। আর প্র্যাকটিক্যালে আলহামদুলিল্লাহ সবাই মার্কস পাবা, মার্কস নিয়ে কোনো সমস্যা হবে না, কারণ প্র্যাকটিক্যাল মার্কসটা বোর্ডে জমা দেওয়া হয় কলেজ থেকে। মানে এখানে কোনো এক্সটার্নাল ইন্টারনাল আলাদা করে কোনো পরীক্ষা প্র্যাকটিক্যালের আইসিটি এই ধরনের কোনো কিছু এখন পর্যন্ত হয় নাই। নিজস্ব প্রতিষ্ঠান বা কলেজে আইসিটি প্র্যাকটিক্যালটা নিয়ে থাকে, এবং সেটা তোমাদের অবশ্যই একাডেমিক সময়ের মধ্যেই, আলাদা করে ইন্টার পরীক্ষায় আলাদা করে কোনো প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়া হয়। ঠিক আছে, যা হবে ক্লাসের মধ্যেই প্র্যাকটিক্যাল হয়ে যাবে সেটাই। আচ্ছা, আমি একটু তোমাদেরকে অধ্যায় সম্পর্কে একটু ধারণা দেই। তোমাদের 6টা অধ্যায়। প্রথম অধ্যায়টা কি? প্রথম অধ্যায়টা একবারে থিওরিটিক্যাল পার্ট। ছোটবেলায় যেমন সামাজিক বিজ্ঞান বিজ্ঞানে পড়ে আসছো যে পরিবেশ কি, পরিবেশের ব্যাখ্যা বা পরিবেশের সুবিধা অসুবিধা, ঠিক একই রকম এই সাবজেক্টের নাম হলো আইসিটি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এই তথ্য যোগাযোগ প্রযুক্তির সুবিধা অসুবিধা কোথায় ব্যবহার করা হয়, কেন ব্যবহার করা হয়, এই বিষয়গুলাই লিখতে হবে। তাই বলছে বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিতে, অর্থাৎ মানে গোটা বিশ্ব এবং বাংলাদেশ দুইটা ক্ষেত্রে, মানে গোটা পৃথিবীতেই তথ্য যোগাযোগ প্রযুক্তির কোন কোন সুবিধা অসুবিধা, কোথায় ব্যবহার করা হয়, কি কি লাভ হইতেছে আমাদের, কি বেনিফিট পাইতেছে, এই জিনিসগুলাই আর কি। আলটিমেটলি পুরোটাই থিওরিটিক্যাল পার্ট, ফার্স্ট চ্যাপ্টার পুরোটাই থিওরি। সো এটা যদি তোমরা রিডিং করে যাও সুন্দর করে, আলটিমেটলি তোমরা একটা সৃজনশীলের অ্যানসার পেয়ে যাবে। এবং কোন কোশ্চেনগুলো আসে, প্যাটার্নটা কি, এটা খুব ইজি। মানে ক নম্বরে কোন কোশ্চেন থাকবে, খতে কোন প্যাটার্নের কোশ্চেন থাকবে, গতে একবারে হুবহু এইটাই থাকবে, যেই টপিক থেকেই কোশ্চেন করুক আলটিমেটলি ওই কথাটাই লিখতে হবে, গতেও একই রকম। যাই হোক, এগুলো বোর্ডের নির্দেশনা। তো দ্বিতীয় অধ্যায়টা একটু দেখি। দ্বিতীয় অধ্যায়টা হলো কমিউনিকেশন সিস্টেম। কমিউনিকেশন সিস্টেম অর্থাৎ এই যে মোবাইল দিয়ে তোমরা একজনের কাছে আরেকজনের ফোন করো বা কল করো, কনভারসেশন করো, ঠিক একইভাবে এখন আমরা যে ক্লাসটা নিতেছি অনলাইনে, এই ক্লাসটাও কিন্তু একটা কমিউনিকেশন। এটা কমিউনিকেট করতেছি, যোগাযোগ করতেছি কাদের সাথে? তোমাদের সাথে, স্টুডেন্টদের সাথে। আমরা এখানে বসে ক্লাস রেকর্ড করতেছি, তোমরা তোমাদের বাসায় বসে দেখতেছো। এটা কোন মাধ্যমে দেখতেছো? কমিউনিকেশন সিস্টেম। এটা একটা মানে পদ্ধতি। এই পদ্ধতিটা একটা পার্ট আছে দ্বিতীয় অধ্যায়ে। আরেকটা অংশ আছে ও নেটওয়ার্কিং। এই নেটওয়ার্কিং কিন্তু অনেক ভাবে করা যায়, মোবাইল দিয়ে, ফোন দিয়ে, তারপর বিভিন্ন ডিভাইস দিয়ে। এখানে আবার বোর্ড বইয়ে সুন্দর করে বলে দিচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং, অর্থাৎ তোমাকে আলাদা করে কোনো নেটওয়ার্কিং করতে হবে না। কম্পিউটারে যে নেটওয়ার্কিং গুলো তৈরি করা যায়, এই জিনিসগুলো জাস্ট একটা থিওরিটিক্যাল ধারণা দেওয়া, তোমাদেরকে কিন্তু খুব ডিটেইলস পড়ানো। এটাও থিওরিটিক্যাল পার্ট পুরোটাই, এটাও থিওরি, একটা ম্যাথও পাবো না। ফার্স্ট চ্যাপ্টারেও কোনো ম্যাথ পাবো না, সেকেন্ড চ্যাপ্টারেও ম্যাথ পাবো না। সেকেন্ড চ্যাপ্টারটা কি? সেকেন্ড চ্যাপ্টারটা হলো তথ্য এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাবো। ফার্স্ট চ্যাপ্টারে এই তথ্যগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় কমিউনিকেট করে কি কি সুবিধা পাবো সেগুলো।
আর দ্বিতীয় চ্যাপ্টারটা হলো এই তথ্যগুলোর এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাবো, বা আমরা তথ্য আদান প্রদান করি, কথা বলি, এই কথাটা এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাবো একটা কম্পিউটার নেটওয়ার্কিং এর মাধ্যমে, অর্থাৎ একটা ইলেকট্রনিক ডিভাইস, একটা যন্ত্র ব্যবহার করে। ঠিক আছে, কিভাবে পাঠাতে পারি সেই জিনিসগুলো দ্বিতীয় অধ্যায়ে ধারণা দেওয়া আছে। দ্বিতীয় অধ্যায়টা কি? সংখ্যা পদ্ধতি। ও আচ্ছা, ওটা পরে লেখে আগে সংখ্যা পদ্ধতিটা বলি। সংখ্যা পদ্ধতি কি? তোমাকে আমরা যে কথা বলতেছি, অর্থাৎ আমি যে ভাষায় কথা বলতেছি, এটা কি বাংলা না? ঠিক একইভাবে যদি আমেরিকান কেউ কথা বলে তাহলে তারা ইংলিশে কথা বলবে, যদি চায়নার কেউ কথা বলে তাহলে তারা চাইনিজ ভাষায় কথা বলবে। আলটিমেটলি প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা একটা করে ভাষা আছে। ঠিক একই রকম এই যে কম্পিউটারে যে তথ্য এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাবা, এখন তথ্যটা সম্পর্কে যদি তোমার ধারণা না থাকে, অর্থাৎ তথ্যটার ভাষা যদি তুমি না জানো সেই তথ্যটা কি, তাহলে কিন্তু কখনোই তুমি চাইলেও তথ্যটা এক জায়গা থেকে আরেক জায়গায় কমিউনিকেট করে কোনো বেনিফিট পাবা না। যার কারণে তোমাকে তৃতীয় অধ্যায়ে শেখানো হয় এই কম্পিউটার বা ইলেকট্রনিক যন্ত্রের যে ভাষা, অর্থাৎ কম্পিউটার বা মোবাইলের ভাষা, এই মোবাইল বা কম্পিউটারটা কোন ভাষায় কথা বলে, অর্থাৎ তার ভাষাটা কি। আমরা যখন কম্পিউটারে কোনো কিছু লিখি বা মোবাইলে মেসেঞ্জারে ফেসবুকে যখন কোনো কিছু লিখি কিন্তু আমাদের ভাষা, আলটিমেটলি কিন্তু কম্পিউটার আমাদের ভাষা বোঝে না, সে বোঝে তার নিজের ভাষা। সেই ভাষাটা কি, সেটাই হলো এই সংখ্যা পদ্ধতি থেকে ধারণা করা। কথাটা কি বোঝানো গেছে? আলটিমেটলি কম্পিউটার 0 আর 1 এই দুটো জিনিস ছাড়া কোনো কিছু বোঝে না। তুমি যত কিছুই মোবাইলে বলো না কেন, বা স্ট্যাটাসে লেখো, ফেসবুকে লেখো, যত গেম খেলো, যত ভিডিও দেখো, এভরিথিং ইজ ওয়ান কাইন্ড অফ 0 এবং 1, মানে এটার একটা কম্বিনেশন, আর কিছু না। আমাদেরকে দেখানোর সময় বা আমাদেরকে বোঝানোর সময় আমাদের ভাষায় বোঝায়, আলটিমেটলি সে বোঝার সময় 0 আর 1 এ বোঝে। আর এটা কিভাবে কনভার্ট করে, অর্থাৎ কম্পিউটার এই 0 1, আমি কোনো একটা কিছু লিখলাম, ধরো তোমার নাম লেখলা কম্পিউটারে বা মোবাইলের স্ক্রিনে, টাইপ করার পরে দেখা যাবে যে মোবাইলের স্ক্রিনে বা কম্পিউটারের স্ক্রিনে ওটাই দেখা যাচ্ছে ওটা, কিন্তু আলটিমেটলি কিন্তু মোবাইল 0 আর 1 ছাড়া কোনো কিছু বোঝে না। তাহলে এখানে কি রূপান্তর হয় না? আমাদের ভাষাটাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে। ঠিক একইভাবে কম্পিউটার থেকে আবার কি আমাদের ভাষায় রূপান্তর করা হয়। এই জিনিসগুলো কোথায় করা হয়, কিভাবে করা হয়, সেটা আছে হলো ডিজিটাল ডিভাইস এই অংশে। আমি কথাটা বুঝাইতে পারছি? সংখ্যা পদ্ধতির এই অংশে আলোচনা করা হবে কম্পিউটারের ভাষা নিয়ে, 0 আর 1 এটা কিভাবে রূপান্তর করে, কি করে না করে, কিভাবে হিসাব করে, এটা তার ব্যাপার। আর ডিজিটাল ডিভাইসে কি করা হয়, এই 0 আর 1 কে মানুষের ভাষায় কিভাবে রূপান্তর করে, আবার কিভাবে মানুষের ভাষা থেকে কম্পিউটার এই জিনিসটা বোঝে যে আমি একটা কথা বললাম 0 আর 1। ইভেন এখন যে ভিডিওটা হইতেছে এটাও কিন্তু তোমরা আমাকে দেখতেছো, বাট আলটিমেটলি কম্পিউটার যখন সেটা রেকর্ড করতেছে, আলটিমেটলি কিন্তু সে রেকর্ড করে 0 আর 1, 0 আর 1 আকারেই রেকর্ড করতেছে। কথাটা কি বুঝতে পারছি আমি? আশা করি বোঝানো গেছে। চতুর্থ অধ্যায়, চতুর্থ অধ্যায়ের নাম হলো ওয়েব ডিজাইন। ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইনটা কি? একটা ওয়েবসাইট ডিজাইন করা, অর্থাৎ মানে তুমি যখন মোবাইলে কোনো একটা জায়গা কিছু একটা লিখবা বা কিছু একটা দেখতে চাইবা ইন্টারনেট ব্যবহার করে, লেখার সঙ্গে সঙ্গে দেখবা যে প্রথমে যে পেজগুলো আসবে বিভিন্ন কিছু স্ক্রিনে আসে, যেটাই স্ক্রিনে আসুক না কেন ইন্টারনেট ব্যবহার করে কোনো কিছু সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে সেগুলাই এক একটা করে ওয়েব পেজ। এই ডিটেলস গুলো তোমাদের চতুর্থ অধ্যায়ে খুব ভালো করে আছে, মানে খুব ভালো ধারণা পাবা যে সবকিছু ইউজ করা হয়ে গেছে, সবকিছু ব্যবহার করো তুমি, আলটিমেটলি নতুন করে তোমাকে পরিচয় করে দেওয়া যে এই জিনিসটা এটা, এই জিনিসটা এটা। ক্লিয়ার? ওয়েব ডিজাইনটা কিভাবে করব, তোমাদের প্রত্যেকের এই ফেসবুকে যেমন দেখবা যে বিভিন্ন ছবি দেওয়া আছে, সুন্দর করে লোগো দেওয়া আছে, এই যে লোগোগুলো কিভাবে আনছে, ছবিগুলো কিভাবে আনছে, বিভিন্ন ওয়েবসাইটে, সরকারি ওয়েবসাইটগুলোতে যাও, বিভিন্ন ওয়েবসাইটে যাও, যেমন এনসিটিভির ওয়েবসাইটে যাও, তারপরে তোমাদের শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে যাও, আলটিমেটলি সবগুলোই কিন্তু এক একটা আলাদা আলাদা শেপে, মানে আলাদা একটা ডিজাইন করা, এক একটা এক এক রকম ডিজাইন। এই ডিজাইনগুলো কিভাবে করা হয়, কত সুন্দর করে করা যায়, এই ডিজাইন করতে কি কি জিনিস আমার জানা লাগে, ওয়েব পেজ জানতে হয়, ওয়েবসাইট সম্পর্কে ধারণা রাখতে হয়, ওয়েব পোর্টাল, আইপি অ্যাড্রেস, এটা সেটা আরো অনেক কিছু আছে। তো এই জিনিসগুলো, ডোমেইন নেম, কান্ট্রি ডোমেইন, অনেক কিছু, এই ডিটেলস গুলো আলোচনা করবে তোমার ওয়েব ডিজাইন। এখানে এটাও পুরো থিওরিটিক্যাল পার্ট। আর ওয়েব ডিজাইন এবং এইচটিএমএল
ওয়েব ডিজাইন এবং এইচটিএমএল। এই এইচটিএমএল এখানে দেখো, এখানে কিন্তু লিখলাম আমরা সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, বাট এখানে কিন্তু আমরা লিখলাম ওয়েব ডিজাইন এবং এইচটিএমএল। এই ও আর এবং এর মধ্যে বিশাল একটা ডিফারেন্স আছে, তোমরা বাংলাদেশের পত্রে বুঝে নিও। তারপরে একটু বলি, থার্ড চ্যাপ্টারে তোমরা জানতে পারবা ও আর এবং এর মধ্যে পার্থক্য, তারপরে এবং অথবা এটার মধ্যে পার্থক্য। এটা খুব জরুরি, ডিজিটাল ডিভাইস যখন করবে তখন লাগবে এটা। তারপরে বলি ওয়েব ডিজাইন এবং এইচটিএমএল, দ্যাট মিন্স হলো এবং থাকার কারণ হলো যে তুমি এই এইচটিএমএল আর ওয়েব ডিজাইন দুটো একটা আর একটা পরিপূরক। তুমি ওয়েব ডিজাইন করতে গেলে এইচটিএমএল লাগবে, এইচটিএমএল ছাড়া কখনো ওয়েব ডিজাইন করতে পারবে না। এই ডিটেইলস গুলো তোমাকে ধারণা দেওয়া হবে চ্যাপ্টার 4 এ। তো ওয়েব ডিজাইন বা এইচটিএমএল দিয়ে যেটাই করো না কেন, আলটিমেটলি কিন্তু তথ্য সংরক্ষণ করবা। আমার কথাটা কি বুঝে গেছে? তথ্য সংরক্ষণ করবা। কোন তথ্যগুলা? এই প্রথম অধ্যায়ে যে তথ্যগুলো সম্পর্কে ধারণা নিছিলাম। ক্লিয়ার কথাটা? আচ্ছা, এই তথ্যগুলো কিভাবে সুন্দর করে সাজায় রাখা যায়, কোথায় রাখা যাবে, কত সুন্দর লাগবে দেখতে, এই ডিটেইলস গুলো আলোচনা করা হবে চতুর্থ অধ্যায়ে। আরেকটা অধ্যায় পঞ্চম। এই পঞ্চম অধ্যায়ের নাম হলো সি প্রোগ্রামিং। এই সি প্রোগ্রামিং এর সাথে আরেকটা পার্ট থাকে, যদিও সি প্রোগ্রামিংটা তোমাদের জন্য অনেক ডিফিকাল্ট, তারপরে কিছু ধারণা দেওয়ার জন্য, প্রোগ্রামিং সম্পর্কে ধারণা দেওয়ার জন্য বিষয়গুলো তোমাদের জন্য রাখা খুব ইজি। ধরো এইখান থেকে তোমরা বাসা থেকে, ধরো এই করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেল, দেশ স্বাভাবিক হয়ে গেল, গোটা পৃথিবী, তখন তোমরা যখন কলেজে আসবা, তোমার বাসা থেকে কলেজে আসবে, এই কলেজে আসার জন্য যতটুকু পথ অতিক্রম করতে হয়েছে, কিভাবে অতিক্রম করলা, অর্থাৎ কোন কোন ওয়েতে আসলো। হয়তো তোমার বাসা থেকে মেইন রোডে আসবা, মেইন রোড থেকে একটা রিক্সা বা অটোতে করে তুমি কলেজের গেটে আসবা, সেখান থেকে কলেজের ক্যাম্পাসে ঢুকে তোমার রুম, নির্দিষ্ট রুমে যাওয়া। এই যে আসলাম, কয়টা ধাপ ছিল আমার এখানে? এখানে তিনটা ধাপ ছিল। একটা হলো বাসা থেকে মেইন রোডে উঠলাম, মেইন রোড থেকে কলেজের গেটে আসলাম, কলেজের গেট থেকে আমরা ক্লাসরুমে গেলাম। এই যে তিনটা ধাপ, এই ডিটেলস ধাপগুলো কিভাবে একটার পর একটা, একটা কাজ সমাধান করার জন্য বা একটা সমস্যার সমাধান করার জন্য এক জায়গায় থেকে আরেক জায়গায় যাওয়ার, মানে সমাধান করার জন্য যা যা করতে হবে আমাকে, এইটা প্রত্যেকটা আলাদা আলাদা ধাপ। এই ধাপগুলোকে আলটিমেটলি বলা হয় যে একটা সমস্যার সমাধান। এই সমস্যার সমাধান করতে একটা ভাষা ব্যবহার করা হয়, সেই ভাষাটা একটা হলো সি প্রোগ্রামিং। এছাড়া আর অনেক ভাষা আছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এর সাথে আরেকটা পার্ট থাকে, সেটা হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ভাষা। এই প্রোগ্রামিং ভাষার একটা ভাষা হলো সি প্রোগ্রামিং। ঠিক আছে? সি প্রোগ্রামিং। এখানে কিন্তু আবার ও লেখছি, কেন লেখছি? সরি, প্রোগ্রামিং ভাষা। প্রোগ্রামিং এর ভাষা, এই প্রোগ্রামিং এর অনেকগুলো ভাষা শেখাবে তোমাকে, জাভা, ওরাকল, পাইথন, সি প্রোগ্রামিং, সি প্লাস প্লাস, এরকম সি ডট, অনেক ভাষা আছে, সি হ্যাশ। এই ভাষাগুলোর মধ্যে একটা ভাষা তোমাকে শেখানো হয়েছে সি প্রোগ্রামিং। আমার কথাটা কি বুঝে গেছে? ওয়েব ডিজাইনে যাই, ওয়েব ডিজাইন করতে গেলে মিনিমাম তোমার কম্পালসারি এটা এইচটিএমএল লাগবেই, তাই এখানে এবং লেখা। আর এখানে কিন্তু আমি ও লিখছি, কেন লিখছি? প্রোগ্রামিং এর অনেকগুলো ভাষা আছে, সেই ভাষা সম্পর্কে তোমাকে ধারণা দেবে, তারপরে বলবো একটা ভাষা হলো সি প্রোগ্রামিং, এটা কিভাবে লেখা হয় এটা সম্পর্কে একটু ধারণা দেবে। ক্লিয়ার? যে কোনো সমস্যার সমাধানের জন্য, যেমন এই যে কম্পিউটার নেটওয়ার্কিং এবং কমিউনিকেশন সিস্টেম, অর্থাৎ এক জায়গা থেকে তথ্য এক জায়গায় পাঠাবো, এটা একটা সমস্যা না? এই সমস্যার সমাধানটা কিভাবে করবো, এটা যদি আমি ধাপে ধাপে লিখি, তাহলে সেটাকে একটা বলা হবে প্রোগ্রামিং এর ভাষা। প্রোগ্রামিং মানে প্রবলেম সলভিং। তো প্রবলেম সলভিংটা কিভাবে করলাম, একটা ভাষা তোমাদেরকে শেখাবে, সি প্রোগ্রামিং, এই ভাষা দিয়ে। যাই হোক, এটা ডিটেলস অনেক জানতে পারবা, এটা তোমাদের সেকেন্ড ইয়ারে পাবা হয়তো, ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায়টা কি? ষষ্ঠ অধ্যায়ের নাম হলো ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমটা কি? এটাও একটা পদ্ধতি, সিস্টেম কথাটা লেখা আছে কমিউনিকেশন সিস্টেমের মতোই। ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম হলো ডেটাবেজ, ডেটা শব্দের অর্থ তথ্য। আমার কথাটা কি বুঝে গেছে? তথ্য বা উপাত্ত। এই ডেটা, এই কথাটা এখানে আসে না ফার্স্ট চ্যাপ্টারে? তার মানে ফার্স্ট চ্যাপ্টারে যে তথ্যগুলো ব্যবহার করতেছিলাম, এই তথ্যগুলো ডেটাবেজ, ডেটার সমাহার, অনেকগুলো ডাটা, একটা দুটো না। ডাটাবেজ মানে হলো, বেজ মানে সমাহার, ডাটাবেজ মানে হলো অনেক তথ্য। এই অনেকগুলো তথ্যকে
ম্যানেজমেন্ট করব, অর্থাৎ একটা জায়গায় সংরক্ষণ করব। কথাটা কি বুঝে গেছে? একটা সুন্দর ডিসিপ্লিন ওয়েতে একটা জায়গায় রাখবো, সেই রাখার পদ্ধতিটাই ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। এই কিভাবে রাখবো এই ডিটেইলসটা আলোচনা করা হয়েছে ষষ্ঠ অধ্যায়ে। কথাটা কি বুঝে গেছে? ফার্স্ট চ্যাপ্টারে ছিল তথ্যগুলো কোন কোন কাজে লাগে, দ্বিতীয় চ্যাপ্টারে তথ্যটা এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাবো, তৃতীয় চ্যাপ্টারে এই তথ্যগুলো পাঠানোর জন্য কোন ভাষা ব্যবহার করা হয়, চতুর্থটা হলো তথ্যটা এক জায়গায় পাঠালাম, পাঠানোর পর একটা জায়গায় ডিজাইন করে রাখতে হবে, কিভাবে থাকবে সে, দেখতে কেমন লাগবে, মানে ডাটাটা দেখতে কেমন, কি মানে গঠনটা কি রকম। সি প্রোগ্রামিং একটা ভাষা যেটা দিয়ে প্রবলেম সলভ করবে, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবলেম সলভ, সমস্যার সমাধান করে। কম্পিউটার কিভাবে বিভিন্ন হিসাব করে, এই হিসাবে প্রবলেমের সমাধানগুলো সি প্রোগ্রামিং এবং কম্পিউটার ভাষা, এখানে প্রোগ্রামিং ভাষা এখানে পাবা, ষষ্ঠ অধ্যায়ে পাবা। এই যে ডাটাগুলো ব্যবহার করলাম, এই ডাটাগুলো কিভাবে সংরক্ষণ করে রাখবো অনেক দিন ধরে, যখন খুশি তখন এই তথ্যগুলো বা ডাটাগুলো আবার আমি নিজের পছন্দ মতো কোয়েরি করে দেখে নিতে পারো, মানে খুঁজে বের করতে পারো খুব ইজিলি এবং খুব দ্রুত। কথাটা কি বুঝে গেছে? তোমরা যেমন মোবাইলে সংরক্ষণ করো বিভিন্ন তথ্য, সেভ করে রাখো, ছবি তোলো, এগুলো সবগুলোই সংরক্ষণ হয়। কোথায় সংরক্ষণ হয়? একটা ডাটাবেজে সংরক্ষণ হয়। তোমাদের ডাটাবেসটা কি? ওই যে র্যাম রম বলো, একটা এসডি কার্ড থাকে আর একটা ইন্টারনাল কার্ড থাকে, এগুলাই হলো একটা ডাটাবেস, মানে ডাটা সংরক্ষণ করার এক একটা সিস্টেম। এরকম আরো অনেক হাই সিস্টেম আছে, সেই জিনিসগুলো তোমাদেরকে ডিটেইলস পড়ানো হবে ক্লাসে। কথাটা কি বুঝে গেছে? এগুলোর জন্য আলাদা আলাদা করে ক্লাস বরাদ্দ থাকে। ফার্স্ট চ্যাপ্টারের জন্য কিছু ক্লাস, সেকেন্ড চ্যাপ্টারের জন্য, থার্ড চ্যাপ্টার, ফোর্থ চ্যাপ্টার, ফিফথ চ্যাপ্টার, আলাদা আলাদা পার্ট থাকে। আমি যেটা মিস করছিলাম সে কথাটা বলছিলাম কি, 6টা চ্যাপ্টারের নাম লেখার পরে বলবো যে এই যে 6টা চ্যাপ্টার থেকে 6টা কোশ্চেন আসলো, আর দুটো কোশ্চেন মিস আছে না, 8টা কোশ্চেন আসে। এই দুটো কোশ্চেন কোথায় থেকে আসে? তৃতীয় অধ্যায় থেকে একটা কোশ্চেন বেশি আসে। এখানে দুটো পার্ট আছে। কথাটা কি বুঝে গেছে? এই দুটো পার্ট থেকে দুটো কিন্তু আলাদা আলাদা দুটো পার্ট। এখান থেকে একটা কোশ্চেন আসে, এখান থেকে একটা কোশ্চেন আসে, যদি কোশ্চেন ইজি হয়। আর একটা কোশ্চেন আসে তোমার সি প্রোগ্রামিং থেকে আসতে পারে, আর এখান থেকে আসতে পারে। যদি কোশ্চেন ইজি হয় তাহলে দ্বিতীয় এবং তৃতীয় থেকে হবে, মানে ওই যে দুটো কোশ্চেন বাদ ছিল, ওই দুটো কোশ্চেন হয় দ্বিতীয় চ্যাপ্টার অথবা তৃতীয় চ্যাপ্টার থেকে। মানে গতানুগতিক ম্যাক্সিমাম স্টুডেন্টই ফিফথ চ্যাপ্টার, বিশেষ করে আর্টস কমার্সের স্টুডেন্টরা এই পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং, এই অধ্যায়টা স্কিপ করে। এটা আমার পূর্ব অভিজ্ঞতা থেকেই বলতেছি। যত দেখছি আমি কোনো স্টুডেন্টকে দেখি নাই যে শেষ পর্যন্ত হয়তো টেস্ট পরীক্ষার জন্য সে কোনোভাবে কিছু কোশ্চেন মুখস্থ করে পরীক্ষা দেবে, আলটিমেটলি ফাইনাল পরীক্ষার জন্য আর এটা নিয়ে প্রিপারেশন নাই। তো এই চ্যাপ্টারটা কঠিন, যদি কোশ্চেন কঠিন করে তাহলে এখান থেকে দুটো কোশ্চেন। কথাটা কি বুঝে গেছে? যদি কোশ্চেন ইজি হয় তাহলে এই দুটো চ্যাপ্টার থেকেই ওই বাকি দুটো কোশ্চেন দিয়ে 8টা কোশ্চেন মিলাবে, আর যদি কোশ্চেন কঠিন হয় তাহলে এই পঞ্চম অধ্যায় থেকে দুটো কোশ্চেন। ক্লিয়ার? বাট 6টা অধ্যায় থেকে কিন্তু 6টা কোশ্চেন থাকবেই, যার কারণে স্টুডেন্টরা কি করে পঞ্চম অধ্যায়তে স্কিপ করে। স্কিপ করলে সমস্যা নাই, 5টা থেকে 5টা, এখান থেকে যদি দুটো কোশ্চেন হয় তাহলে কিন্তু অন্য আরেকটা ওই 5টা অধ্যায়ের মধ্যে থেকেই আমার 6টা কোশ্চেন কমন চলে আসে, যার কারণে অনেক স্টুডেন্ট স্কিপ করে যায়। তবে তোমাদের একটা প্রবলেম হবে, সেটা হলো এমসিকিউ কি। যেমন 2018 সালে ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমার পঞ্চম অধ্যায় বাদ দেয়। 2018 সালে দেখা গেল যে তোমার কোশ্চেন ঠিকই ছিল, প্যাটার্ন ঠিক ছিল, যে 6টা থেকে 6টা, এই দ্বিতীয় অধ্যায় থেকে একটা বেশি, তৃতীয় অধ্যায় থেকে একটা বেশি, পঞ্চম অধ্যায় থেকে একটা বেশি। আলটিমেটলি কিন্তু সে 6টা কোশ্চেন কমন পাইছে, সৃজনশীল তার হয়ে গেছে। বাট এমসিকিউ এ গিয়ে দেখা গেল এই দুইটা চ্যাপ্টার থেকেই 15টা কোশ্চেন আসছে, মানে 25টার মধ্যে 15টা কোশ্চেন ছিল এই দুটো চ্যাপ্টার থেকে। তাহলে যদি এইগুলো চ্যাপ্টার যদি ফুল কভার করে, আলটিমেটলি সে, আমি দেখছিলাম যে পঞ্চম অধ্যায় বাদ দিলে সে 13টা কোশ্চেন কমন পায়, মানে পঞ্চম অধ্যায় থেকেই 12টা কোশ্চেন আসছে। কথাটা কি বুঝে গেছে? বুঝতে পারছি আমি? তো সবাই সবসময় এই কোশ্চেন গুলোই পড়ে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ এমসিকিউ পড়ে, পঞ্চমে হাত দিতে চায় না, কারণ প্রোগ্রামিং তো ওই এমসিকিউ দেখা যায় যে একটা কোডে লেখা থাকে, তো সমাধানটা করতে পারবে। তো এই সমস্যাটা তাদের হয়েছিল, ম্যাক্সিমাম স্টুডেন্টদের এই সমস্যা হয়েছিল। তো আশা করবো যে তোমাদের এই সমস্যা হবে না, কারণ সিলেবাস তোমাদের ফিক্সড করে দিছে, একবারে ফিক্সড সিলেবাসে আসবে, এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। এই 6টা চ্যাপ্টার একটা বোর্ড বই দিছে, বোর্ড বইটা তোমরা বোর্ড থেকে কিনে নিবা, মানে বাজারের থেকে বললেই একটা বোর্ড বই দিয়ে দিবে। এবারই প্রথম সরকার আইসিটি তে বোর্ড বই নিয়ে আসলেন, খুব ভালো হয়েছে তোমাদের জন্য, থ্যাংক ইউ। তো আশা করি তোমরা পুরো আইসিটি সম্পর্কে একটা ওভারভিউ পেয়ে গেছো। তো থ্যাংক ইউ, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার যদি দেখা হয় কথা হবে। থ্যাংক ইউ, ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।